দর্শক শ্রোতাদের শুভেচ্ছা, স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। গতকাল অনিবার্য কিছু কারণবশত আপনাদের সাথে আসতে পারি নাই, সংযুক্ত হতে পারি নাই, সেজন্য দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আজকে কবিতার আসর অনুষ্ঠানে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে আমাদের শ্রদ্ধাভাজন কবি, বিশিষ্ট সাংবাদিক জনাব আনিস আহমেদ, এবং আরো সংযুক্ত হয়েছেন আমেরিকার নিউ ইয়র্ক থেকে বিশিষ্ট কবি, লেখক, নিউ ইয়র্কের প্রিয় মুখ, প্রিয় ব্যক্তিত্ব কবি পলি শাহিনা। অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছেন জনাব সিদ্ধার্থ দে, মূল পরিকল্পনায় রয়েছেন নির্বাহী পরিচালক জনাব নুরুল্লাহ সাঈদ, এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছি আমি আহমদ হোসেন বাবু। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আজকে আমাদের অতিথিদের সাথে পরিচিত হই কবিতায়, কথায়, আলাপচারিতায়। আজকে আমাদের সাথে প্রথমেই আমি নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কের বিশিষ্ট কবি পলি শাহিনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। পলি শাহিনা, কেমন আছেন আপনি? প্রথমে আমেরিকা বাংলা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো এই করোনা সময়ে ভালো আছি, একেবারেই যদিও বলতে একটু ভাবতে হয়, তারপরেও বলবো এখন ভালো আছি। অনেকদিন পর বাবু ভাইয়ের সঙ্গে দেখা হলো। আগে আমাদের দেখা হতো প্রতি মাসের শেষ শুক্রবার সাহিত্য একাডেমিতে। অনেকদিন আপনার সঙ্গে দেখা হয় না, আজ দেখা হলো, ভীষণ ভালো লাগছে। সঙ্গে আছেন আমার শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব আনিস ভাই, আনিস আহমেদ। তো ভালো আছি, এখন ভালো আছি। ধন্যবাদ পলি শাহিনা। আনিস ভাইয়ের কাছে আসবো, তার আগে প্রথমে আপনার কাছে ছোট্ট একটি জানার, সেটি হচ্ছে এই যে আপনার দীর্ঘদিন লেখালেখি, এই লেখালেখির শুরুটা কেমন করে আপনি বলবেন একটু? লেখালেখির শুরুটা আমি বলবো, এটা কিছুটা ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে আমি বলবো আমার অক্ষর জ্ঞান হবার আগ থেকে এখন কিভাবে, সেটা হচ্ছে বিষয়টা এমন, আমি আমার দাদির মুখে শুনেছি কিংবা বড় হয়ে শুনেছি পরিবারের অন্য বয়োজ্যেষ্ঠদের কাছে। আমার লেখালেখি শুরু হয় নারিকেলের শলা দিয়ে, এটা মাটির উপরে আঁকিবুকির মাধ্যমে। তো সে থেকে ছোটবেলা থেকে লিখতে ভালো লাগতো। এরপরে যখন আমি স্লেটে লেখা শুরু করি ছক দিয়ে, তখনও দেখা গেছে যে আমি আঁকতাম, কিংবা দেখা গেছে যে সকালে হয়তো কয়টা পাখি উড়ে গেল, বিকেলে আবার নিড়ে কয়টা পাখি ফিরে এলো। এগুলোকে আমি ছবির মতো করে আঁকতাম, আবার আমি যা পারি, যতটুকু আমার জানাশোনা আছে সেটাকে আবার আমি ওভাবে লিখতাম। তো এইভাবেই লেখালেখি শুরু। এরপরে আমার লেখালেখি শুরু হয় আমার ডায়েরি লেখার মাধ্যমে, এবং প্রথম আমি আমার স্বরচিত কবিতা আমি পাঠ করি আমি সপ্তম শ্রেণীতে। এভাবেই মূলত লেখালেখি শুরু। ধন্যবাদ পলি শাহিনা, আপনার আরো কথা শুনবো। চলুন আমরা প্রথমেই আপনার একটি কবিতা আমরা দর্শকদের শোনাতে চাই।
অপেক্ষায় করছেন দর্শক শ্রোতা আপনার একটি কবিতা দিয়ে। জি। কোনটি শোনাবেন এখন? আচ্ছা, এখন তো আম এখন যেটা সেটা এখন করোনা কাল। তো আমি এই সময়টাতে করোনাকালীন সময়ের একটা কবিতা আমি পড়ছি, স্বরচিত কবিতা। তো কবিতার নাম যত বন্ধ তত গন্ধ। চরাচরে মহাকালের মতো মস্ত তালা ঝুলছে। পৃথিবীতে এক মরণ পোকা এসেছে। মানুষ নেই, কোলাহল নেই, ধুলোবালি নেই। গোটা সভ্যতা যখন ঘরবন্দি, ক্রমশ জেগে উঠছে আমার ইন্দ্রিয়গুলো। ফেলে আসা সময়ের গন্ধরা মস্তিষ্ক বাবার চাদরের গন্ধ, মায়ের কোলের গন্ধ তীর তীর করে বেড়েই চলছে। বারান্দায় ঝুলানো ভাই বোনদের ভেজা কাপড়ের গন্ধটা ঘুরে ফিরে নাকে লাগছে। দাদার গীতি কবিতার ঝলসা আমাকে বিবেকী করে তুলছে। বৃষ্টি দিনে দাদির আঁচল ছাতা উড়ে গেছে সেই কবে। কি আশ্চর্য, আমি আজ হাঁটছি অনন্তের পথে দাদির আঁচল তলে। নানির রান্নাঘর থেকে খেজুর রসের ঘ্রাণ আসছে। নানা কি সুন্দর করে কথা বলে। আমি তার কথার সমুদ্রে স্নান করি। শাপলা, কলমি, পানা ফুলের মালা গাঁথি। হাঁস পানকড়িদের সঙ্গে খুনসুটি করি। ওই যে রশিদা ফুফু, কাক ডাকা ভরে উঠে নাস্তা বানাতো। তার খাঁটি হাস তার খাঁটি হাসির প্লাবনে ভেসে যায় এক অপার্থিব সুখে। তুই যদি আমার হইতি রে, আমি হইতাম তোর। নিশুতি রাতের সেই সুর স্মৃতির অরণ্যে হারিয়েছে বহু কাল আগে। আমি আজ সেই সুরের মূর্ছনায় ডুবে আছি। আইসক্রিম, মালাই আইসক্রিম। এই নির্জনতায় স্পষ্ট শুনছি সেই প্রিয় আইসক্রিমওয়ালার হাঁক, রঙিন ফিতা, লাল চুড়ি, ফেরিওয়ালার ডাক। আম কাঁঠালের গন্ধ, টিনের চালে বৃষ্টি জলের ছন্দ। আমার মধ্যে আমি, এক রূপকথার গল্প। এই নৈঃশব্দ আর দুঃসময়ের মাঝামাঝি দাঁড়িয়ে প্রিয় মুখগুলো যখন ঝাপসা হয়ে আসছে, কাছের মানুষগুলো রোজ দূরত্ব মাপছে, তখন আমি হারিয়ে যাওয়া মুখগুলোর মধ্যে অদৃশ্য তীব্র একটা টান অনুভব করছি। ফেলে আসা গন্ধের গভীরে শ্বাস নিই প্রাণ ভরে। ধন্যবাদ। বাহ, চমৎকার! মুগ্ধ হলাম। ফেলে আসা গন্ধের গভীরে শ্বাস নেই প্রাণ ভরে। চমৎকার, চমৎকার পলি শাহিনা। আরো গান কবিতা শুনবো আপনার কাছ থেকে, আরো কথা শুনবো। আমরা এবারে আসতে চাই আমাদের আজকের আরেকজন অতিথি, বিশিষ্ট অতিথি, কবি, বিশিষ্ট সাংবাদিক জনাব আনিস আহমেদ। জনাব আনিস আহমেদ, আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালোই আছি। করোনা কালে যেভাবে থাকা যায়, যতটুকুন ভালো থাকা যায়, মনোবল বজায় রেখে সেভাবেই আছি আর কি। আচ্ছা, আচ্ছা। এই যে আপনি যেখানে হাত দিয়েছেন সেখানেই শোনা। এই যে শিক্ষকতা করেছেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শিক্ষকতা করেছেন আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে আপনার সাংবাদিকতা, দুর্দান্ত সাংবাদিকতা করছেন আপনি ভয়েস অফ আমেরিকাতে। আপনি একটা বিশিষ্ট ব্যক্তি আমাদের, আপনি শ্রদ্ধাভাজন। তারপর আজকে আপনি এই যে কবিতা যখন লিখছেন, আপনার কবিতা শুনি আর আমরা মুগ্ধ হয়ে যাই। পত্র পত্রিকায় বের হচ্ছে আপনার এই যে লেখা, লেখা দিয়ে আছেন আপনি। আমি আপনার কাছে জানতে চাই, এই যে আপনার যেখানে হাত দিয়েছেন সেখানেই শোনা, এই সাফল্য, এটা যদি আমার দর্শক শ্রোতাদের একটু বলতেন, এর
এর মূল চাবিকাঠিটা কোথায়, এই জাদুর পরশটা কিভাবে পেলেন? আপনার প্রথম থেকে শুরু করে যদি আমাদের কিছু বলতেন, আমার দর্শক শ্রোতা আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহে আছে। জনাব আনিস আহমেদ। অনেক ধন্যবাদ আপনাকে জনাব আহমেদ হোসেন। আসল বিষয়টি হচ্ছে এই যে আপনি একটু বেশি করেই বলেছেন, যেখানেই ধরি সেখানেই শোনা, সেটা আপনার প্রতি সকৃতজ্ঞ, ধন্যবাদ। সেরকম কিছু না। লেখালেখি তো আমি অনেক ছোটবেলা থেকেই করি, ঠিক এরকম সৃজনশীল লেখা না। আমি বেতারের সঙ্গে সংযুক্ত ছিলাম একেবারে ছোটবেলা থেকে। ঢাকা রেডিওতে যেসব অনুষ্ঠান হতো, ধরুন যুবকণ্ঠ, নবীন কণ্ঠ, এবং তারও পরে যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন উত্তরণ রেডিও ম্যাগাজিন, এই অনুষ্ঠানগুলো কিন্তু গ্রন্থনার কাজ আমি করতাম, মূলত লেখার কাজ আমি করতাম। সবসময় হয়তো কণ্ঠ দিতাম না। আমরা জানি যে উত্তরণ রেডিও ম্যাগাজিন একসময় অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ছিল, যেটি শফিক কামাল উপস্থাপন করতেন, কিন্তু শফিক কামাল যা বলতেন তার সবটুকুনি আমার লেখা থাকতো। তো চর্চাটা কিন্তু এইভাবেই শুরু হয়। তখন ঠিক কবিতা লেখার কথা ভাবিনি, কিন্তু একটা পর্যায়ে আমার মনে হলো যে রেডিওর জন্য আমি যা কিছু লিখি সেগুলো একেবারে আক্ষরিক অর্থেই বাতাসে ভেসে যায়। তো এর কোনো কিছু থাকে না। আমি একটি অনুষ্ঠান থেকে আরেকটি অনুষ্ঠানে যাই, কিন্তু আগের অনুষ্ঠানে কি করেছিলাম নিজেও ভুলে যাই, থাকেও না, শ্রোতাদেরও মনে থাকে না নিশ্চয়ই। তখন আমি মনে করলাম যে আমার কিছু লেখা দরকার। এর আগে আমি টুকটাক কবিতা লিখেছি, কিন্তু ওরকম কিছু না। তো লেখা আমার শুরু হয় আসলে কবিতা দিয়ে নয়, প্রবন্ধ দিয়ে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই মূলত, তখন আমি বেশ কিছু প্রবন্ধ লিখতাম, যেগুলো বাংলাদেশের ভালো ভালো খবরের কাগজে প্রকাশিত হয়েছে। পরে আমি 1994 সালে আমি লন্ডনে চলে আসি। বিবিসিতেও আমি কাজ করেছি প্রায় 7 বছর। সেই সময়ে এবং তারপরে ভয়েস অফ আমেরিকায় আসবার পরে আমি যেহেতু অনেক কিছু লিখতাম সমাজ নিয়ে, রাজনীতি নিয়ে ইত্যাদি, তখন আমি ছদ্মনামে লেখা শুরু করি। আমার একটা ছদ্মনাম ছিল অনিরুদ্ধ আহমেদ। এই নামে সমকালে, ভোরের কাগজে, আজকের কাগজে, যুগান্তরে আমার প্রচুর লেখা ছাপা হয়েছে। এবং ঠিক এই নামেই আমি এখানকার এই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে একটা পত্রিকা প্রকাশিত হতো, সেখানেও আমি একটা কলাম লিখতাম নিয়মিত, যে কলামের নাম ছিল দূরের জানালা কাছের মানুষ। এই নামে এবার আমার একটি বইও বেরিয়েছে, প্রবন্ধের বই। তো এই করে। আর কবিতার কথায় যদি আসেন, খুব সিরিয়াসলি কবিতা আমি লেখা শুরু করি বলতে পারেন বুড়ো বয়সে। 2013 সালে, আজ থেকে 7 বছর আগে, যখন বাংলাদেশে গণজাগরণ মঞ্চ হলো, তখন আমি দেখলাম যে অনেক কিছুই বোধহয় নিবন্ধে লিখে প্রকাশ করা সম্ভব নয়। সম্ভব না এই জন্যে যে আমি বেতার সাংবাদিক, এবং সাংবাদিক হিসেবে আমাকে অনেকখানি নিরপেক্ষ হতে হবে। অনেকখানি কি, পুরোটাই নিরপেক্ষ হতে হবে। কিন্তু কবিতা তো নিরপেক্ষতার বিষয় নয়। কবিতা অত্যন্ত একটি সাপেক্ষ বিষয়, অত্যন্ত একটি সাবজেক্টিভ বিষয়, যা আপনার মন ও মননের প্রকাশ, আপনার চেতনা এবং হৃদয়ের প্রকাশ। সেখানে কিন্তু কোনো অবজেক্টিভিটি কিংবা বস্তু নিরপেক্ষতার কোনো প্রশ্ন নেই। তো এই দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে যায়। যদি আমি নিবন্ধ লিখতে যাই, তাহলে আমাকে একটা পক্ষ অবলম্বন করে নিবন্ধ লেখার জন্য বলা হবে যে এই সাংবাদিকটি আসলে নিরপেক্ষ নয়। আমি তো নিরপেক্ষ হতে পারি না। আমার তো একটা অনুভূতি আছে। মুক্তিযুদ্ধের পক্ষের বলবো আমি বিপক্ষে তো বলবো না, কিন্তু সাংবাদিক হলে আমাকে বিপক্ষের কথাও একটু না একটু তুলে ধরতে হবে, তারা কি বলছে। তো এই অনুভূতি দিয়ে 2013 সালের গণজাগরণ মঞ্চ হওয়ার পরে এই অনুভূতি দিয়ে আমি কবিতা লেখা শুরু করি, এবং তারপর শুধু স্বদেশ প্রেম নয়, সব রকম কবিতায় আমি লিখছি। গোটা 7 কবিতার বই আমার বেরিয়েছে এরই মধ্যে। তো এই আর কি মোটামুটি লেখার ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। আমার দর্শক শ্রোতা অপেক্ষায় আছে আপনার কবিতা শোনার জন্য। আপনি প্রথমে আমাদের কোন কবিতাটি শোনাবেন?
আচ্ছা, আমি প্রথমে এই যে কবিতাটি পড়ছি সেটি আম, পলি শাহিনা যেটা বললো করোনা নিয়ে, আমার এই কবিতাটিও করোনা নিয়ে। খুব বড় কবিতা না, ছোট। কবিতাটির নাম হচ্ছে অস্থির স্থবিরতা। কবিতার কলম যতবার ডুবাই দোয়াতের কালিতে, শব্দরা রুদ্ধ হয় ততবার ধু ধু মোরর শুষ্ক বালিতে। মাঝে মাঝে পশলা বৃষ্টিতে ভেজাতে চাই অনুভবের আঙিনা, মুষল বৃষ্টি প্রত্যাশী থাকে এমন, মেঘের আনাগোনা তো মাঙি না। ভালোবাসার দরজায় করব করাঘাত এমন করোনা ক্রান্তিতে, সে কথা মনে আসে না সহসা, ভুগি প্রত্যহী অজানা ভ্রান্তিতে। কড়া রোদ্দুরে শুকোয় মন, শুকোয় একে একে অনুভূতিরা সব, মরু মন এখন তৃষ্ণার্ত হয়ে থাকে, চতুর্দিকে মরীচিকারা নীরব। বন্ধুরা বলেন সমস্বরে আজ, কবিতা কই, কবিতা কই, চাই কবিতাই। কাঠ কয়লার উত্তাপে পুড়ছে হৃদয়, দেখি তাই উল্টো করা ছবিটাই। পাড়ার ঝুঁপে ঝিঝি ডাক শুনি, রোজই বিষণ্ণ বেলায় আসন্ন সাঁঝে। উত্তাপ চাইনি কখনই, চেয়েছিলাম ঠোঁট ছুঁয়ে যাওয়া উষ্ণতা মাঝে মাঝে। অনুজীব বলে কেউ, কেউ বা বলে পরজীবী, মস্তিষ্ক করে প্রত্যহী দখল তারা। কষ্টে কাটে করুণাময় সময় এখন, আমরা থেকে যাই অন্তবিহীন ছন্দহারা। ধন্যবাদ। বাহ, চমৎকার! চমৎকার কথামালা দিয়ে আপনি সাজিয়েছেন আপনার কবিতা। আসলে করোনা কাল আমাদেরকে, সারা পৃথিবীকে লন্ডভন্ড করে দিয়েছে, এবং এই করোনা কালকে নিয়েই সব কবি যারা লিখছেন কবিতা, অনেক কবিতা এসছে। ঠিক এরকম একটি মর্মস্পর্শী কবিতা আপনি আজকে আমাদের শোনালেন। খুব খুশি হলাম। আশা করি আমার দর্শক শ্রোতা যারা তারাও মুগ্ধ হয়েছেন। আসবো আপনার কাছে, আরো অনেক কথা আছে আপনাকে নিয়ে, আমরা শুনবো। এবারে আমি পলি শাহিনার কাছে একটু কথা বলতে চাই। এই পলি শাহিনা, আপনি প্রবাস জীবনে অত্যন্ত একজন ব্যস্ত মানুষ। আমি জানি সবাইকে ব্যস্ত থাকতে হয়। আপনি একদিকে সংসার সামলাচ্ছেন, একদিকে আপনার কাজ সামলাচ্ছেন, তার সঙ্গে আপনি আবার লেখালেখি আপনি সমানই করে যাচ্ছেন। আপনার লেখা নিউ ইয়র্কের সব পত্র পত্রিকায় আপনার ছাপা হচ্ছে, আপনার পত্রিকা লেখা, আপনার কবিতা, আপনার গল্প, আপনার প্রবন্ধ। এই যে এই যে আপনি লিখছেন, সব জায়গা থেকেই সব জায়গায় আপনার আপনার লেখা ছাপা হচ্ছে। এত ব্যস্ততার মধ্যে কিভাবে আপনি পেরে উঠছেন, যদি একটু জানাতেন আমাদেরকে। ধন্যবাদ বাবু ভাই, সুন্দর একটি প্রশ্ন করেছেন। তো লেখালেখিটা করি, এটা আমি বলবো যে আমি যখন বুঝতে শিখি, বুঝতে শেখার পর থেকেই লিখি। আমি যেটা বলেছি যে আমার অক্ষর জ্ঞান হওয়ার আগ থেকে আমি লিখতে শুরু করি। তো এরপরে লম্বা একটা সময় আমার নানান কারণে হয়নি, আসলে লেখাটা হয়ে উঠেনি। প্রায় সেটা সময়কাল যদি আমি বলি 17-18 বছর আমি আর লিখিনি। মাঝখানে নানান ব্যস্ততায় আমি ডুবেছিলাম, পারিবারিক ব্যস্ততা বা সবকিছু মিলিয়ে। তো এখানে আমি মূলত আবার যে লেখালেখিটা শুরু করি সেটা যদি আমি বলি, বলতে হচ্ছে একটু ভূমিকা টেনে। এটা মূলত আম, সাহিত্য একাডেমি আমার অনুপ্রেরণা। আমার ভেতরে যে ঘুমিয়ে পড়েছিল, লেখালেখি করতাম আনন্দ থেকে ছোটবেলা থেকে, মাঝখানে অনেক ব্যস্ততায় সেটা ঘুমিয়ে পড়েছিল। তো সে আমার ভেতরের যে ঘুমন্ত যে সত্তাটি, সেটি আবার জেগে উঠে মূলত সাহিত্য একাডেমিতে গিয়ে। আর কিভাবে লিখি এত ব্যস্ততা সামলে, আসলে সময়টাকে আমি যেটা বলবো ভাগ করে নিই। আম, সারাদিন সব সব কাজ শেষ করে আম, ঘর বাইর কাজ সবকিছু শেষ করে রাতে লিখতে বসি। না লিখলে ভালো লাগে না, তো লিখতে হয়। মানে বিষয়টা এমন যে আম, আনন্দ
আনন্দ পেলেও লিখি, আবার কষ্ট পেলেও লিখি, লিখতে হয়। তো লেখার জন্য এভাবে সময়টা বের করে নিই। সাধারণত আমি রাতে লিখি, সব কাজ শেষ করে, জাগতিক সব কাজ শেষ করে আমার মনের খোরাক জোগাতে আমি রাতের বেলাতে লিখতে বসি, সবাই ধন্যবাদ ঘুমিয়ে পড়লে। ধন্যবাদ। আরো শুনবো আপনার লেখালেখি। এখন আপনি দ্বিতীয় যে কবিতাটি, সেই কবিতা আপনি শোনার আগে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এ পর্যন্ত আপনি কয়টি কাব্যগ্রন্থ আপনার বেরিয়েছে? কবিতার বই কয়টি আর আম, গল্পের বই কয়টি? আমার আমার একটি কাব্যগ্রন্থ বেরিয়েছে, গভীর জলের কান্না কাব্য গ্রন্থের নাম। আর একটি প্রবন্ধের বই বেরিয়েছে, হৃৎকথন। এই দুটোই বেরিয়েছে। গল্পের গভীর বই জলের কান্না, এখন গভীর জলের কান্না এবং হৃৎকথন। গভীর জলের কান্না থেকে কি আপনি আমাদের কোনো বই কবিতা শোনাবেন নাকি আপনার নিজের পছন্দ মতো? আম, যদিও আমার প্রথম বই কবিতার বই, আম, কিন্তু আমার গল্প লিখতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি কি একটি গল্প পড়তে পারি, অনুগল্প আমি পড়বো? অবশ্যই পড়তে পারেন, অবশ্যই অবশ্যই পারেন। আচ্ছা, আপনি শুরু। জি, তাহলে আমি আম, আমি পড়ছি আম, একটি অনুগল্প। গল্পের নাম ভদ্রলোক। চল্লিশোর্ধ্ব জামাল সাহেব পেশায় নামকরা প্রতিষ্ঠিত ব্যারিস্টার। বাড়ি গাড়ি টাকা পয়সা সুনাম খ্যাতি কোনো কিছুরই অভাব নেই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী ও পরিচিত জনদের মাঝে জামাল সাহেবের সুনামের কোনো কমতি নেই। সমাজে খুব সম্মানিত ধনাঢ্য ব্যক্তি। জামাল সাহেব খুব মিষ্টি স্বরে কথা বলেন বাইরের লোকজনদের সাথে। রাস্তা দিয়ে জামাল সাহেব যখন হেঁটে যায়, তখন পাড়া প্রতিবেশী একে অন্যের সঙ্গে শব্দ করে বলতে থাকে, আহা, এমন ভদ্রলোক দুনিয়াতে খুঁজে পাওয়া বড্ড দুষ্কর। চায়ের দোকানে জামাল সাহেব থাকেন সবার মধ্যমণি। টেবিলে তাকে ঘিরে চারপাশের মানুষজন নীতিকথার ঝড় তোলে। জামাল সাহেব গুরু গম্ভীর ভাব নিয়ে মনোযোগ সহকারে সবার কথা শুনেন। সামনের নির্বাচনে জামাল সাহেব সংসদ সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। জনগণের জন্য তার আন্তরিকতার কোনো অভাব নেই। জামাল সাহেবের আকাশ স্পর্শী সুনামে চতুর্দিক থই থই করছে। কথায় বলে, টাকা দিলে বাঘের দুধও মিলে। জামাল সাহেবের টাকার অভাব নেই। পৃথিবী নামক এই হাট বাজারে টাকার বিনিময়ে প্রায় সবকিছুই পাওয়া যায়। সমাজ সেবা, বাইরের মানুষদের জন্য জামাল সাহেব অকাতরে দুহাতে টাকা বিলিয়ে যায়। মন্ত্রীর হাত থেকে পদক নেয়ার জন্য জামাল সাহেব এবার বিরাট অঙ্কের টাকা ব্যয় করেছেন। এবারের বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ অন্যজন দিবে শুনে সেই রাতে জামাল সাহেবের ঘুমই হলো না। কাক ডাকা ভোরে সংগঠনের সভাপতিকে কল করে সোজা সাপটা জানিয়ে দিয়েছেন, যত টাকাই লাগুক প্রধান অতিথির চেয়ার এবং ভাষণ তারই চাই। রফিক সাহেব আপনাকে অনুষ্ঠানের জন্য যত টাকা দিয়েছে আমি তার চেয়েও দ্বিগুণ টাকা দেব। কিছুদিন পরেই নির্বাচন। আমার প্রচারণা চাই, বিনিময়ে যত টাকা লাগবে সব টাকা আমি দেব। ভোরের আলো ভোরের আলো ফুটলেই সুটেড বুটেড হয়ে জামাল সাহেব বেরিয়ে পড়েন বাইরের জগতে। সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার শেষ করে ঘুমানোর জন্য ক্লান্ত শরীরে বাসায় ফিরেন মাঝরাতে। সভা সমাবেশ সহ টেলিভিশন পত্রিকা সাক্ষাৎকার সবকিছু সামলাতে গিয়ে জামাল সাহেব হিমশিম খান। যত কষ্টই হোক যত কষ্টই হোক পিছনে ফিরে তাকাবার উপায় নেই। সামনে, শুধু সামনে এগিয়ে যেতে হবে ক্ষমতার নেশায় মত্ত জামাল সাহেবকে। ক্ষমতার নেশার কাছে জগতের অন্য সব ফিকে। জামাল সাহেবের ফোন রাত দিন ব্যস্ত থাকে। ফোনের শব্দে মাঝরাতে তার অসুস্থ স্ত্রী তনিমার ঘুম ভেঙে যায়। সেদিকে তার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। ফোনে তিনি অনর্গল কথা বলেই যাচ্ছেন। পাশ ফিরে তনিমা ঘুমানোর বৃথা চেষ্টা করে,
কিন্তু তার ঘুম আসে না। ঘুমের ভান ধরে পড়ে থাকা তনিমার মনে হাজারো প্রশ্নরা উঁকি দিচ্ছে। প্রশ্নবাণে জর্জরিত অসহায় তনিমা যেন অন্ধকারের বুকে মুখ লুকাতে চাচ্ছে তার বুক ভাঙা আর্তনাদ থেকে। জামাল ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে ইদানিং তার ব্যস্ততা আরো বেড়েছে। ব্যক্তিগত প্রচারণার সুবিধার্থে তাকে রাত দিন কায়িক এবং মানসিক পরিশ্রম করতে হচ্ছে ব্যাপকভাবে। জামাল সাহেবকে মানুষ এখন আরো বেশি সমীহ করে চলে, সম্মান দেখায়, কারণ জামাল ফাউন্ডেশন থেকে স্বল্প আয়ের মানুষেরা মোটা অঙ্কের সুদ দিয়ে সহজে টাকা ধার পান। জামাল সাহেবের লক্ষ্য হলো নেতা এবং অনেক টাকার মালিক হওয়া। তার জন্য যে কোনো কাজ করতেই উনি কার্পণ্য বোধ করেন না। ছুটির দিনে বৃষ্টি ভেজা শুভ্র সকাল। ছোটবেলায় তনিমা বৃষ্টিতে ভিজতে খুবই পছন্দ করত। টিনের চালে বৃষ্টির নৃত্য, আহা, ভাবতেই তনিমা কেমন যেন নস্টালজিক হয়ে পড়েছে। ঘোরের মধ্যে ডুবে থাকা তনিমা জানালার বাইরে হাত বাড়িয়ে বৃষ্টি ফোঁটাদের ছুঁয়ে দিল। ভেজা হাত ভীষণ আদরে জামালের গালে রাখা মাত্রই সে ধমক দিয়ে বলল, তোমার এসব ফালতু আবেগ আমার একদম ভালো লাগে না। জামালের কর্কশ চিৎকারে তনিমা সম্ভিত ফিরে পায়। স্বভাব সুলভ ভঙ্গিতে সরি বলে তনিমা চায়ের কাপ হাতে বারান্দায় চলে যায়। ধোঁয়া ওরা চায়ের কাপে চুমুক দিচ্ছে আর আনমনে গলা ছেড়ে গাইছে, আমার দুই চোখে দুই নদী, তুমি দুহাত ভরে পানি নিও, তৃষ্ণা লাগে যদি। তনিমার গাল বেয়ে ঝরে পড়া অশ্রুজল আর বৃষ্টির জল বুকের অথৈ সমুদ্রে মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। জামাল সাহেবের দুই মেয়ে, তার কোনো পুত্র সন্তান নেই। বড় মেয়ে নুহা স্কুল থেকে বাসায় ফেরার পথে অসাবধানতা বশত চোখের চশমাটা পড়ে ভেঙে যায়। বাসায় ফিরে নুহা ভীষণ জড়সড় হয়ে মায়ের কাছে চশমা ভাঙার কথা বর্ণনা করে। নুহা রিমা তাদের দুনিয়ার সব আবদার মায়ের কাছে করে। বাবার সাথে তাদের খুব কম দেখা হয়। নুহা রিমা ঘুম থেকে উঠার আগে তাদের বাবা বাইরে চলে যায়। রাতে তারা ঘুমিয়ে পড়লে পরে তাদের বাবা বাসায় ফিরে। নুহার চশমা ভাঙার কথা শুনে তনিমা ভয়ে চুপসে যায়, কারণ জামাল সাহেবের কাছে মেয়ের নতুন চশমা কেনার টাকা চাইলে সে চিৎকার চেঁচামেচি করে ঘর বাড়ি মাথায় তুলবে। যা ভেবেছিল তনিমা তাই হলো। রাতে জামাল সাহেবের কাছে মেয়ের চশমা কেনার টাকা চাওয়া মাত্রই সে চিৎকার চেঁচামেচি শুরু করে, দেখে শুনে তোমার মেয়ে ঠিক মতো পথ চলতে পারে না, টাকা রুজি করতে অনেক কষ্ট হয়, তোমার মেয়েকে বলো, যেদিন টাকা রুজি করবে সেদিন ভালোভাবে বুঝবে কত ধানে কত চাল। জামাল সাহেবের চিল্লা পাল্লায় নুহা রিমা ঘুম থেকে উঠে যায়। প্রতিদিনের মতো আজও তনিমা রাত দুপুরে দহনে পড়ছে। বুকের ভেতর কোথায় যেন চিনচিনে ব্যথা অনুভব করছে। বুক চেপে ধরে ঘরের মেঝেতে বালিশ কাঁথা ছাড়াই তনিমা ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁড়াতে গিয়ে তনিমা দাঁড়াতে পারছিল না। চোখে মুখে ঝাপসা দেখছিল চারপাশ। তনিমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। মৃদু স্বরে ডেকে তনিমা জামালকে অনুরোধ করলো যেন তার হাত দুটো ধরে বিছানায় শুইয়ে দেয়, সাথে এক গ্লাস ঠান্ডা জল খেতে দেয়। অমনি জামাল সাহেব হুংকার ছাড়ে। তার হুংকারে দেয়ালগুলো কেঁপে কেঁপে উঠে তার হুংকারে দেয়ালগুলো কেঁপে কেঁপে উঠে। আমি অনেক ব্যস্ত, আমাকে এখনই বাহির হতে হবে, 1 মিনিট দেরি হলে চলবে না, আমার জন্য সাংগঠনিক অনেক কাজ আটকে আছে। জামাল সাহেবের এমন ব্যবহার আচরণ তনিমার কাছে খুবই সাধারণ, রোজকার ঘটে যাওয়া ঘটনা। তনিমা অভ্যস্ত হয়ে গেছে জামাল সাহেবের এহেন রূঢ় ব্যবহারের সাথে। কোনো উপায় নেই, বেঁচে থাকার জন্য সব সয়ে যেতে হবে। 2 কন্যা সন্তানের মুখের দিকে তাকিয়ে তনিমা রোজ কতবার মরে, কত বিষ হজম করে, তা শুধু ও আর সৃষ্টিকর্তা জানে। তনিমা বারান্দায় দাঁড়িয়ে আছে। মাগরিবের আজান মাগরিবের আজান মাগরিবের আজান ভেসে আসছে কানে। অসুস্থ তনিমার হৃদয় জুড়ে যেন আজ গোরস্থানের নিস্তব্ধতা বইছে। বারান্দার দক্ষিণা ভেজা ফুরফুরে বাতাসে তনিমার শীত শীত লাগছে।
রুমে ফিরে আসবে, ঠিক ওই সময় তনিমার চোখ আটকে যায় কিছু দূরে ল্যাম্পপোস্টের নিচের হলুদ আলোতে। স্পষ্ট তনিমা দেখতে পাচ্ছে জামাল ফোনে কথা বলছে আর হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। তনিমা চোখ ফেরাতে পারছে না জামাল সাহেবের মুখ থেকে। তনিমা অপলক তাকিয়ে আছে ভদ্রলোকের দিকে আর বিড়বিড় করছে আপন মনে, জামাল, তুমি নামি দামি একজন ভদ্রলোক ঠিকই, কিন্তু মানুষ হতে পারোনি এই জীবনে। মানুষ হওয়া এক নিরবিচ্ছিন্ন সাধনা। মানুষ জন্মায় না, জন্মের পর মানুষ হয়ে উঠতে হয়। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ কবি পলি শাহিনা। আপনি চমৎকার একটি অনুগল্প আমাদের শোনালেন। সমাজেরই একটি বাস্তব চিত্র আপনার লেখনীতে আসছে, খুবই মর্মস্পর্শী। জামাল সাহেবের, আমাদের সমাজে এরকম অনেক জামাল সাহেব আছে, সেটাই আপনি আপনার লেখাতে নিয়ে এসেছেন। ধন্যবাদ আপনাকে। আরো আপনার কথা শুনবো। আমরা এবারে যেতে চাই, আজকে আমাদের আরেক অতিথি আমাদের কথা শোনার জন্য আমরা অধীর অপেক্ষায় আছে আমার দর্শক শ্রোতা। চলুন আমাদের অতিথি জনাব আনিস আহমেদ। জনাব আনিস আহমেদ, আজকে আপনি একটু আগে আমাদেরকে যে বললেন আপনার এ পর্যন্ত মোট 7টি কাব্যগ্রন্থ। 7টি কাব্যগ্রন্থ আমার দর্শক শ্রোতা কিন্তু জানতে চাচ্ছেন হয়তো আপনার এই 7টি কাব্যগ্রন্থের নাম। যে কোনো জায়গায় তারা সংগ্রহ করবেন আপনার এই কবিতা। এই জন্য যদি আপনি একটু বলতেন, যদি মনে থাকে আপনার নামগুলো। আমার প্রথম কবিতার নাম হচ্ছে ইলিশিয়ামের প্রতীক্ষায়। 2014 সালে প্রকাশ পায়। 2013 সাল থেকে আমি বলছি আমি লেখা শুরু করি। 2014 সালে প্রথম কবিতার বই ইলিশিয়ামের প্রতীক্ষায় এটি প্রকাশিত হয়। এর পরে আরো বেশ অনেকগুলো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, সবকটার নাম হয়তো বলতে পারবো না আমি, কিন্তু যেমন ধরুন বৃষ্টি, তুমি এবং কবিতা এই নামে বই প্রকাশিত হয়েছে। তারপরে বই প্রকাশিত হয়েছে আরো কয়েকটি। আমার ওই যে বললাম যে সবকটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু এবং সর্বশেষে প্রকাশিত হয় আমার একটি নিবন্ধের বই। ওই যে একটু আগে বলেছিলাম যে দূরের জানালা কাছের মানুষ, এই নামে আমি কলাম লিখতাম। এই নিবন্ধের বইটিও এই নামেই প্রকাশিত হয়েছে এবং এতে বিভিন্ন রকমের নিবন্ধ আছে। বঙ্গবন্ধুর বিষয় আছে, রবীন্দ্রনাথের বিষয় আছে, নজরুলের বিষয় আছে, এবং আরো কিছু সামাজিক সাংস্কৃতিক বিষয় আছে। ধন্যবাদ। চমৎকার নামটি, কিন্তু দুনিয়ার জানালা কাছের মানুষ নামটা চমৎকার। জি, খুবই সুন্দর নাম। এখন অনেকেই প্রশ্ন করে থাকেন বা শোনা যায় কবিতার পাঠক কমছে। আপনি কি মনে করেন? এটি খুব আপেক্ষিক বিষয়। আসলে কবিতার পাঠক খুব বেশি ছিল। আমি জানি যে 70-এর দশকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটু আগে থেকে 69 থেকে শুরু করে 72-73 পর্যন্ত কবিতার পাঠক প্রচুর ছিল। খুব বড় বড় কবিরা তখন, এখন যারা বড় বড় কবি তারা তখন লিখতেন খুব বেশি, এবং কবিতার বই খুব বেশি বিক্রি হতো, এটা ঠিক। কবিতার পাঠকের সংখ্যা একটু কমে আসে, কারণ এই বইগুলো মূলত পক্ষে তরুণ তরুণীরাই কিনতেন বেশি বাংলা একাডেমির বই মেলায়। কিন্তু পরে দেখা গেল যে হুমায়ুন আহমেদ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠলেন আমাদের তরুণ সম্প্রদায়ের কাছে, এবং হুমায়ুন আহমেদের সময় থেকে এই যে ছোট গল্প বলুন, উপন্যাস বলুন, এগুলোর কিন্তু অনেক জনপ্রিয়তা পায়। কবিতা খানিকটা পিছিয়ে পড়ে। এখন অবশ্য যেটা দেখা যাচ্ছে যে কবিতার পাঠক পাঠিকাও আছেন, নিঃসন্দেহে আছেন, তারা পড়ছেন, তারা মন্তব্য করছেন, এবং আমার ভালো লাগে। এবং বিশেষ করে এই যে তরুণ তরুণীদের মধ্যে আবারও এই কবিতার বিষয়টি চলে আসছে। দেশপ্রেম এবং মানবীর প্রেম, এই দুটি বিষয় খুব প্রাধান্য বিস্তার করছে কবিতার ক্ষেত্রে। কাজেই পাঠক পাঠিকা কমে যাচ্ছে এটা বলবো না, তবে এটার একটা ওঠা নামা আছে, এক ধরনের ফ্লাকচুয়েশন আছে। যেমন হুমায়ুন আহমেদের বই কখনোই পুরনো হবে না, এখনো তার অনেক আগেকার বইগুলো বিক্রি হচ্ছে। আমরা জানি যে বাংলা একাডেমিতে লোকে একেবারে লাইন লাগিয়ে তার বইগুলো কিনছেন। তো সেটা একটা বিশেষ ধারা। এবং হুমায়ুন আহমেদের উপন্যাসের জনপ্রিয়তার পেছনে আরেকটি প্রধান কারণ
আছে, আমি অপ্রাসঙ্গিক নাই, প্রাসঙ্গিক ভাবে বলছি, যে আরেকটি প্রধান কারণ হচ্ছে যে তার অনেকগুলো উপন্যাসই টেলিভিশনের নাটক হিসেবে প্রদর্শিত হয়েছে, তো সেটাও কাছাকাছি চলে গেছে। কবিতার ক্ষেত্রে কিন্তু সেরকম অবকাশ খুব কম, কিন্তু তারপরেও কবিতা কিন্তু হয়তো পাঠক মন থেকে সেভাবে বিচ্যুত হয়নি। ধন্যবাদ আপনাকে। এই 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 যে একটু আগে বললেন হুমায়ুন আহমেদের যে জনপ্রিয়তা পাঠকের কাছাকাছি, সহজ সহজ একটা বোধ্য একটা ব্যাপার, যে কেউ পাঠক হুমায়ুন আহমেদের একটা বই সহজেই পড়তে পারে। জি, প্রশ্ন করেন যে কবিতায় যে আমরা যে শব্দ ব্যবহার করছি অনেক ক্ষেত্রে দুর্বোধ্য হয়ে যায় আমাদের সাধারণ পাঠকের কাছে। এই দুর্বোধ্যতাও একটা বড় কারণ হয়ে দেখা দেয়। আপনি কি ভাবেন এটা কতখানি যুক্তিযুক্ত? কথাটা একদমই ঠিক। এই অভিযোগ আমার বিরুদ্ধেও আছে, অনেকেই বলে যে আমি বুঝি না, কিন্তু কবিতার ভাষা আসলে নির্মিত হয় খুব ইচ্ছে করে যে দুর্বোধ্য করেন কবিরা তা কিন্তু নয়, কিন্তু উপমা উৎপ্রেক্ষার কতগুলো ব্যাপার আছে কবিতার মধ্যে। যেমন অনেক বিষয় আমরা জানি যে উপমা উৎপ্রেক্ষার মধ্য দিয়ে আসে, এক ধরনের ছবি আঁকার চেষ্টা করেন। এবং মনে রাখা দরকার যে কবিতা হচ্ছে, যেটা আমি কয়েকবার অন্য জায়গায়ও বলেছি, কবিতা হচ্ছে বিমূর্ত শিল্পের মতো, একেবারেই এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর্ট। কাজে অ্যাবস্ট্রাক্ট আর্টের ব্যাখ্যা যে যেভাবে সহজে দেয়া যায় না, এবং অনেক দর্শকই তারা এই বিমূর্ত চিত্রকলা হয়তো পছন্দ করেন না। চট করে একটা ছবি এঁকে দেয়া মানুষের কিংবা প্রাণীর কিংবা গাছপালার, ওটা যতটা সহজলব্ধ হয়, বিমূর্ত শিল্প কিন্তু ততখানি সহজলব্ধ হয় না এবং লোকে বুঝতে পারেন না। কবিতার ক্ষেত্রে কিন্তু কোনো কোনো কবিতার ক্ষেত্রে, আমি বলছি না যে সব কবিতার ক্ষেত্রে, কিন্তু কোনো কোনো কবিতার ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। আর যে কথাটা আমি বলছিলাম যে উপমা উৎপ্রেক্ষা, চিত্রকল্প ছাড়া কবিতা লেখা সম্ভব না। আমি সকালবেলা উঠে এক কাপ চা খেলাম, এটা কোনো কবিতা নয়। যদি চা খাওয়ার উপরই কবিতা লিখতে হয় তাহলে সেটার মধ্যেও উপমা উৎপ্রেক্ষা থাকতে হবে। এই যে করোনা নিয়ে কবিতা আমরা শুনলাম, পলি শাহিনার একটি কবিতা আমি পড়লাম, এর মধ্যে উপমা উৎপ্রেক্ষা ছিল ছিল বলেই এটা কবিতা। চমৎকার বলেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। এই এই পর্যায়ে আমরা আরেকটি কবিতা আপনার শুনবো। এবারে আপনি আমাদের কোন কবিতাটি শোনাবেন? আচ্ছা, এইবারের কবিতা প্রেম এবং করোনা দুটোই যুক্ত আছে। তো এই কবিতাটার নাম হচ্ছে সোনালী বিকেলের বিড়ম্বনা। বাহ, সোনালী বিকেলের বিড়ম্বনা, চমৎকার। হ্যাঁ, সেদিন এক সোনালী বিকেলে, তখনও ফোটেনি কোণে দেখা আলো, দেখা হলো আবার তোমার সঙ্গে। কোণে দেখা নাই বা হলো, আলো তো দেখাই হলো। পুরনো সেই ভিপিং উইলো গাছের তলায়, ক্রন্দসী সেই গাছের মতোই কাঁদলে যতটা তুমি, ততোধিক কাঁদালে আমাকেও বারবার। যুগল কণ্ঠে অভিযোগ ছিল নিথর বৃক্ষের সামনে, করোনা কেন পৃথক করে প্রেমের এমন পরিধিকে। নদীর তীরে সমুদ্র সৈকতে কেন তোলে প্রাচীর। আসন্ন সন্ধ্যায় ঝিঝি পোকার শব্দে শুনলাম দুজনই আমরা সম্মিলিত এক সুর। সঙ্গীতের মতোই সঙ্গী হলো তারা, যেমনটি হতো একদা গোমতী পাড়ের গ্রামে, অথবা ময়নামতির বৌদ্ধ বিহারের চারপাশে। এই যূথবদ্ধ শব্দদের দেখে আজকাল হিংসে হয়, সঙ্গীতের সুর সঙ্গমকেও ঈর্ষে হয় রোজ। উৎকণ্ঠার মুহূর্তদের কেমন করে বাঁধে তারা উষ্ণতার আশিসে। নিষিদ্ধ ফলের মতোই তুমি ঝুলে থাকো শাখায় শাখায়, তবুও জানি নে হতে পারি নে আমি কোনো আদম আজও। বিকেল গড়িয়ে সন্ধে নামতেই ধরেছিলাম তোমার হাত, বারবার প্রতিশ্রুত প্রেমের প্রতিজ্ঞা নিয়েছিলাম দুজনেই। দক্ষ জ্যোতিষীর মতোই হস্তরেখা বিশ্লেষণে করেছিলাম মাত। প্রতারক মন দুটোই
মিথ্যে মিলনের আশ্বাস দিয়েছিল কুজনেই। অতঃপর অকস্মাৎ লাফিয়ে উঠে 6 ফুট দূরে চলে গেলে তুমি। সুগন্ধি স্যানিটাইজার দিয়ে মুছলে হাত তোমার। কিংকর্তব্য বিমূঢ় হলাম আমি, চৌচির হলো ভালোবাসার ভূমি, প্রত্যাশিত প্রেমের বীজাণু বৃক্ষ হলো না তো আর। জীবাণু ভেবে মুছলে বার কতক, মুছলো ভালোবাসার অনুরাও সব। প্রেমের পরম অনুপ্রাণে রয়ে গেল আমার, হলাম স্তম্ভিত নীরব। ধন্যবাদ। বাহ বাহ, চমৎকার 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 কথা দিয়ে সাজিয়েছেন আপনি। একদিকে করোনা কাল, তার মধ্যেই আপনি প্রেম নিয়ে এসছেন। অসাধারণ হ্যাঁ, অসাধারণ। এবং লক্ষ্য করার বিষয় যে এখানে উপমা উৎপ্রেক্ষার যথেষ্ট ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হয়েছে, রাইট, সত্য বলেছেন। চমৎকার কবিতা এটি। এই কবিতা আমার আমার বিশ্বাস আমার যারা দর্শক শ্রোতা আছেন তারা আমার মতোই মুগ্ধ হয়েছেন। অনেক ধন্যবাদ একটি চমৎকার কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে। আরো আসবো আপনার কাছে। এই এই পর্যায়ে আমি কবি পলি শাহিনার কাছে একটি ছোট্ট প্রশ্ন। কবি পলি শাহিনা, আপনি লিখছেন সমান, একদিকে আপনি কবিতা লিখে যাচ্ছেন, একদিকে আপনি গল্প লিখে যাচ্ছেন, প্রবন্ধ লিখছেন। এই যখন আপনি লিখতে বসে কোন বিষয়টি আপনাকে বেশি ভাবায়? আচ্ছা, যে বিষয়টি আমাকে ভাবার সেটি হচ্ছে আমার আমি আমার আমি আমিকে পাঠকের মধ্যে, পাঠকের সাথে সংযুক্ত করা, আমি যেন আমরা হয়ে উঠি। আরেকটা কথা বাবু ভাই আমি বলতে চাই, সেটি হচ্ছে আসলে লিখি মনের আনন্দে, একেবারেই লেখক তো ভাবি না। এবং আমার কাছে আমি যেটা আমার মনে হয় যে আমি লেখক হওয়ার জন্য লিখি না, আমি আমি আমার লিখতে ভালো লাগে, মনের আনন্দে লিখি। লেখালেখিটা আমার কাছে একেবারেই একটা খোলা আকাশের মতো। বিষয়টা হচ্ছে যখন অনেক আনন্দে থাকি, আমার ওই আকাশে সূর্য উঠে, আবার আমি যখন কোনো কারণে মন খারাপ হয় তখন আমার ওই আকাশে বৃষ্টি নামে। তো রোদ উঠলেও আমি লিখি, বৃষ্টি নামলেও লিখি, আলোতেও লিখি, অন্ধকারেও লিখি। তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে আমি লেখালেখির সময় এখন যেটা আমি চিন্তা করি, চেষ্টা করি, আমি যেন আমরা হয়ে উঠি, মানে আমি আমার লেখার মধ্যে লেখক যেন নিজেকে সংযুক্ত করতে পারে, আহ নিজেকে যেন খুঁজে পায়, আমার অনুভূতি যেন সব পাঠকের অনুভূতি হয়ে ওঠে, এটা আমাকে বেশি ভাবায়। বলেছেন আপনি। আপনার পাঠক যখন পড়বে আপনার লেখা, পাঠক ভাববে যে আমার কথাই তো কবি বা লেখক লিখছেন, তখন সেটাই কানেকশন হয়ে যায় পাঠকের সঙ্গে লেখকের। চমৎকার বলেছেন আপনি। আমাদের সবারই সেটি, আমরা যারা লিখি তার সবারই এই বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার। পাঠক কি চাচ্ছেন, পাঠকের সঙ্গে আমি কতটুকু সম্পৃক্ততা আমার আসলো, কতটুকু আমি কানেক্ট করতে পারলাম, সেখানে সাফল্য। ধন্যবাদ, চমৎকার বলেছেন পলি শাহিনা। এবারে আপনি কোন কবিতাটি আমাদের শোনাবেন আমার দর্শক শ্রোতাদের জন্য? আচ্ছা, আম, আমি আমি এখন 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 বাংলাদেশের প্রকৃতিতে শরৎকাল শরৎকাল তো আমি আহ, আমি শরৎকাল নিয়ে লেখা আমার একটা কবিতা পড়ছি। কবিতার নাম বিরহ। চেনা শহরে ফেলে আসা সময়ের স্মৃতিগন্ধা সন্ধ্যা নামে, বাতাসে শরতের মৌ মৌ গন্ধ মেখে রাত ভোর হয়। প্রকৃতি জুড়ে শীত ও উষ্ণতার তীব্র খুনসুটি, চোখে মনের শরীরে অপার মুগ্ধতার হাতছানি। শরতের আকাশ ময়ূরের মতো নীল নীল, রূপালী আদরে গলে গলে পড়ছে রোদেলা রোদ। উঁচুতে সফেদ মেঘেরা কাশ ফুলের মতো দুলছে, বুকের গহীন স্মৃতিরা শিমুল তুলোর মতো উঠছে। চির নতুন পুরনো দিনের জাবরে মন কেমন করে উঠে। মখমলের মতো শিশির স্নাত সবুজ ঘাসের আদরে হাঁটছি,
মায়ের দুপদাপ সংসার, রসুই ঘরে তেলের কড়াই থেকে তালের পিঠার মৌ মৌ ঘ্রাণ এসে নাকে লাগছে। দাদির আজলা ভরা শিউলি ফুল, সঙ্গে সারল্য পোঁছের হাসি মুখ। ধানের ডগায় ঘাস ফড়িং, বিলের ধারে শাপলা, বাবার সাইকেলের ক্রিং ক্রিং শব্দ। অতঃপর বাবার বুকের ওমে স্কুল গমন। যান্ত্রিক এই শহরে অতীতের শরৎ স্মৃতিরা আজ বিরহে পুড়ছে। অতৃপ্ত হৃদয় নিঃশব্দে কাঁদছে। ধন্যবাদ। বাহ, চমৎকার, খুবই সুন্দর, চমৎকার কথামালা সাজিয়েছেন আপনি। খুব মুগ্ধ হলাম আপনার কবিতা শুনে। এবং এই চমৎকার একটি কবিতা নিশ্চয়ই আমার দর্শক শ্রোতা যারা শুনছেন তারা মুগ্ধ হয়েছেন। আমরাও মুগ্ধ, ধন্যবাদ। আমি নিজেও আপনার কবিতা শুনে। আরো কথা শুনবো। এবারে আমি এই মুহূর্তে আমাদের আজকের অতিথি জনাব আনিস আহমেদের কাছে আসতে চাই। জনাব আনিস আহমেদ, এবার আপনার যে কথাটা আমি বলছিলাম যে আপনি, আমি কিন্তু একটু বাড়িয়ে বলি নাই, যেখানে হাত দিয়েছেন সেখানে শোনা হয়েছে, আপনার কথার মধ্যে কিন্তু সব চলে এসছে। আপনি শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, আপনি আপনি লেখক, আপনি গবেষক, সব জায়গায় আপনি আপনার সমান একটা আপনার যে সৃষ্টিশীলতা, সৃজনশীলতা, সেখানে কিন্তু আপনি চমৎকার স্বাক্ষর রেখেছেন। এবং আপনি ভয়েস অফ আমেরিকাতে আপনি আছেন, আপনি বিবিসিতে আছেন। এই যে ভয়েস অফ আমেরিকার কণ্ঠস্বর মানে আপনি আনিস আহমেদ, আমাদের প্রিয় কণ্ঠস্বর। আজকে আমাদের দর্শক শ্রোতারা আপনার সেই কণ্ঠস্বরে মুগ্ধ, আপ্লুত। আমি আপনার কাছে এই সময় একটি জিনিস জানতে চাই। এই যে আপনার বিভিন্ন ধরনের কাজ, শিক্ষকতা, লেখক, প্রকাশক, গবেষক, এবং এই যে সাংবাদিকতা আপনি যে করছেন, দুর্দান্ত সাংবাদিকতা করছেন, এখন কিন্তু আপনার আবার কবিতা পাচ্ছি, আমরা দুর্দান্ত কবিতা পাচ্ছি। এই এই এতগুলো এতগুলো কাজ আপনার, ভিন্ন ভিন্ন কাজে, এই কাজের মধ্যে কোন কাজটি আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটি মনে হয় আমার প্রাণের কাজ? যদি সত্যি বলেন, আমি যখন যে কাজটি করেছি সে কাজের প্রতি আমি বিশ্বস্ত থাকবার চেষ্টা করেছি, এবং সে কাজটি আমি মন দিয়েই করেছি, পছন্দ করে করেছি। তবে একেবারেই বস্তু নিরপেক্ষভাবে যদি আমার কাছে জানতে চান, আমি বলবো যে শিক্ষকতা আমার সেই প্রথম জীবনের কাজ। প্রথম 15 বছর আমি পড়িয়েছি কলেজে, বিশ্ববিদ্যালয়ে। সেই কাজটি কিন্তু আমার ভীষণ পছন্দের কাজ, কারণ আমি ছাত্রছাত্রীদের সঙ্গে আমার যে একটা ইন্টারঅ্যাক্টিভ বিষয় ছিল, আমি খুব ট্রেডিশনাল, খুব একেবারে প্রথাসম্মত শিক্ষক ছিলাম না, সেটা আমাকে অনেকখানি সমৃদ্ধ করেছে। এবং আমার সৌভাগ্য যে আমার বহু ছাত্রছাত্রী দেশে বিদেশে সর্বত্রই আছেন, এখানে যুক্তরাষ্ট্রেও আছেন, এবং তারা এখনো আমাকে ভীষণ ভালোবাসেন, ভীষণ শ্রদ্ধার চোখে দেখেন। তো সেদিক দিয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি। কিন্তু এই যে বেতার সাংবাদিক হিসেবে কাজ করেছি বিবিসিতে, কিংবা করছি ভয়েস অফ আমেরিকায়, এখানেও আমার কিন্তু একটা আলাদা পছন্দের জায়গা আছে। আর কবিতা লেখা, এ তো একদম মনের কথা, এর সঙ্গে আবেগ আছে, এর সঙ্গে অনুভূতির একটা তীব্রতা আছে। পেশা এবং নেশার মধ্যে সবসময় একটা পার্থক্য থাকে। পেশাকেও ভালোবাসতে হয় অন্যভাবে, আর নেশা তো নিতান্তই ভালোবাসার বিষয়। এ প্রসঙ্গে আমি অন্য আরেকটি কথা বলিনি, দুটি কথা বলি। একটি হলো যে পলি শাহিনা যথার্থ বলেছে যে আসলে যিনি লেখেন তিনি চান যে এটি তার পাঠকের কাছে পৌঁছাক। সেই প্রসঙ্গে আমি বলি যে সাহিত্যের একেবারে প্রথাগত সংজ্ঞা হচ্ছে সহিতের ভাব। কার সঙ্গে কার সহিতের ভাব? লেখকের সঙ্গে পাঠক পাঠিকার সহিতের ভাব। এই যে সঙ্গতি, এই যে সম্পৃক্তি, এই সম্পৃক্তি যতখানি বিস্তৃত হবে ততখানি কিন্তু লেখক সমৃদ্ধ হবেন এবং লেখক সার্থক হবেন। রবীন্দ্রনাথকে যে আমরা বিশ্বকবি বলি, বিশ্বকবি বলি এই কারণে যে রবীন্দ্রনাথ আমাদের অনুভূতির কথাগুলো প্রকাশ করেছেন, এবং তার মনে যে সুর বেজেছে সেই সুর কিন্তু যখন আমাদের মনে বাজে, সেটি রবীন্দ্রসঙ্গীত হোক, সেটি উপন্যাসের একটি চরিত্র হোক, সেটি নিবন্ধের কোনো কথা হোক, তা যখন আমাদের মনেও আলোড়ন সৃষ্টি করে, তখন
সেই লেখা বৈশ্বিকতা পায়। আজি হতে শতবর্ষ পরে কেবল নয়, শত শত বর্ষ পরেও সেটি পাঠক মনে একটা বড় রকমের ঝড় তুলে। আরেকটি কথা বলি, আমি অপ্রস্তুত হয়ে গেছিলাম যখন আপনি আমার বইগুলোর নাম জানতে চাইলেন, চট করে মনে করতে পারছিলাম না। তো এই ফাঁকে আমি দৌড় দিয়ে গিয়ে আমার বইগুলো নিয়ে এসেছি। এখন আমি নির্দ্বিধায় বইগুলোর নাম বলতে পারি। একটি হচ্ছে দুঃখ সুখের সূক্ষ্ম সুর, আরেকটি হয়েছে, এটা বোধহয় বলেছিলাম, কবিতা বৃষ্টি এবং তুমি, আরেকটি হচ্ছে শব্দ ও নৈশব্দের সুর, এটি হচ্ছে আমার প্রথম বই ইলিশিয়ামের প্রতীক্ষায়, অন্তরপুরের নিরন্তর স্বপ্ন, জ্যোৎস্নার জলে জ্বর, আরো একটি বই আছে আমি শেলফে খুঁজে পেলাম না এই মুহূর্তে, তবে আমি দর্শকদের কাছে অত্যন্ত ক্ষমা প্রার্থী যে যথাসময়ে আমি দেখাতে পারিনি, প্রস্তুত ছিলাম না, কিন্তু এখন আশা করি যে দর্শকরা জানতে পেরেছেন আমার বইয়ের নামগুলো। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ জনাব আনিস আহমেদ। আপনার বইগুলো আমরা দেখলাম, আমার দর্শক শ্রোতা দেখলেন, এবং চমৎকার প্রচ্ছদ, চমৎকার নামকরণ, অসাধারণ হয়েছে। আমি দর্শক শ্রোতাদের বলছি, বইগুলো পাশেই আপনারা পাবেন এবং আপনারা বইগুলো সংগ্রহ করতে পারবেন। এটাই আমার উদ্দেশ্য ছিল, যে বইগুলো যদি আমি এখানে দেখাতে পারতাম, তাহলে আমার অসংখ্য দর্শক শ্রোতা যারা আজকে দেখছেন, শুনছেন, তারা এই বইগুলো সংগ্রহ করতে পারতেন। এটি আমার উদ্দেশ্য ছিল। ধন্যবাদ জনাব আনিস আহমেদ। এই শেষ পর্যায়ে আমরা এবার আপনার কাছ থেকে কবিতা শুনতে চাই। কোন কবিতা শোনাবেন আবার আপনি আমাদের? জি, কি বললেন? এবারে আমার শেষ কবিতা আপনার কাছে। আচ্ছা, শেষ কবিতাটা আমি আমার না পড়ে এই পলি শাহিনার একটা কবিতা পড়ি। পলি শাহিনাকে অনুরোধ করবো আমার একটা কবিতা পড়তে, তাহলেই তো হয়ে গেল নাকি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তার একটি কবিতা, তার অনেক কবিতাই ভালো লাগে, এইটি একটি কবিতা যেটি আমার খুব ভালো লাগলো। কবিতাটির নাম হচ্ছে নিঃসঙ্গ যাত্রা। পিচ ঢালা রাস্তা পুড়ছে, সূর্য তাপে নাকি অবরুদ্ধ মানুষের দীর্ঘশ্বাসে কি জানি। দেয়ালের এপাশ থেকে ওপাশ ঠিক ঠাউর করতে পারছি না। বাইরের পৃথিবী অস্বাভাবিক লাগে, টুংটাং শব্দরা কানে এসে আঘাত হানে। ঘরের দেয়ালগুলো ক্রমশ ঘনীভূত হয়ে আসছে, আমি সংকুচিত হয়ে আসি। বেশ বুঝতে পারছি মারা যাচ্ছি, একটু একটু করে মারা যাচ্ছি। দেয়ালগুলো আরো ঝুঁকে আসে, ভয় থরথর কাঁপছি, হিমশীতল একাকী অন্তিম অনুভূতি, কাঁপছি অদৃশ্য অনুজীবের ভয়ে। গুমরে মরছি মুক্ত বাতাসে শ্বাস নেয়ার তরে। ঝাপসা হয়ে ওঠে চারপাশ, মাথাটা বড্ড ভারী লাগে। আয়নায় নিজেকে দেখি, একদম অন্য কেউ, অন্যরকম লাগে। চিনতে পারি না, শঙ্কায় চিৎকার করে উঠি। শব্দ হয় না, নিঃসঙ্গ অনুভূতি। নিজের ভেতরে শুয়ে পড়ি, কোথাও কেউ নেই, এই বেদনা কেউ টের পায় না। ধন্যবাদ। চমৎকার, চমৎকার কথামালা শুনলাম। সেই সঙ্গে আমি এখন কবি পলি শাহিনাকে অনুরোধ করব ছোট্ট একটি কবিতা পড়ার জন্য। আমরা খুব অল্প সময় আমাদের হাতে আছে। একটি কবিতা আমাদের জনাব আনিস আহমেদ, কবি আনিস আহমেদের একটি কবিতা উনি বলেছেন, আমি অনুরোধ করছি একটি কবিতা পড়ার জন্য। কবি পলি শাহিনা। ধন্যবাদ বাবু ভাই। আমি পড়ছি ঝরা পাতার শিশির কাহিনী, লিখেছেন আনিস আহমেদ। খয়েরি রঙের খেরো খাতাটা আজকাল পড়ে থাকে, ঠিক শীত বিকেলের বিবর্ণ পাতার মতো। মাঝে মাঝে শব্দরা তোমার নিঃশব্দেই নেমে আসে, শিউলি শীতের শিশির হয়ে। ক্ষণকালের জন্যে ভিজে যায় অস্তিত্ব আমার। বুঝি না ঠিক শিশির নাকি তোমার চোখের জল, যাতে অকস্মাৎ সত্তা আমার হয়ে যায় তরল।
কুশল বিনিময়ের নিষ্পাপ কৌশলে তুমি ভিজিয়ে দিয়ে যাও মনের মলিন মাটি। তারপর শব্দরা আবার থমকে যায় আগের মতোই। আমি শুনতেই থাকি ঋদ্ধিক হ্রদে ধ্বনি প্রতিধ্বনি, যেন কোনো এক রবিশঙ্কর নিঃশঙ্ক চিত্তে বাজান সেতার। অসুর পালানো ও সুরে পাই হারানো কোনো ছন্দ, বর্তমানের মূর্তমান দিয়ে বিমূর্ত এক আনন্দ। উৎকণ্ঠিত উদ্বেগেরা যখন কণ্ঠে আসে তোমার, কুণ্ঠিত হয়ে যায় অবশেষে লুণ্ঠিত সত্তা আমার। শব্দ চমৎকার করে সাজানো, গাঁথনি চমৎকার, অসাধারণ কবিতা। ধন্যবাদ পলি শাহিনা, ধন্যবাদ কবি আনিস আহমেদ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, এই পর্যায়ে আমি কবি পলি শাহিনাকে বলতে চাই, অনুরোধ করতে চাই, আমার দর্শক শ্রোতাদের জন্য যদি আপনি 1 মিনিট বা 2 মিনিট কিছু বলতে চান, এটি সুযোগ আপনার জন্য। 2 মিনিট আপনি বলতে পারেন আমার দর্শক শ্রোতাদের জন্য। কবি পলি শাহিনা। আচ্ছা, আমি আবারও আমেরিকা বাংলা এবং এর নেপথ্যে যারা রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন দর্শক এবং শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ পলি শাহিনা। এবারে জনাব কবি সাংবাদিক জনাব শ্রদ্ধাভাজন আনিস আহমেদ, আপনাদের কাছে আমার দর্শক শ্রোতা অপেক্ষায় আছেন আপনার প্রিয় মুখের প্রিয় কথা শোনার জন্য। জনাব আনিস আহমেদ। অনেক ধন্যবাদ। একই কথার প্রতিধ্বনি আমিও করব। ধন্যবাদ জানাবো আমেরিকা বাংলার এই প্রতিষ্ঠানকে এবং তাদের ওয়েবসাইটের মধ্য দিয়ে আমাদেরকে এখানে আনবার জন্যে, এই যুগল কবিতা আবৃত্তির আসরে কবিতা নিয়ে আলোচনার জন্যে। এবং একটি অনুরোধ করে রাখবো যে কেবল আমরা নয়, যারা সাহিত্য চর্চা করছেন অন্যরাও, তাদেরকেও বোধহয় এখানে নিয়ে আসলে বিভিন্ন সময়ে এই ধারাবাহিকতাটা যদি আপনারা বজায় রাখেন, তাহলে সাহিত্য হয়ে উঠবে সকলের সহিতের বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আনিস আহমেদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চমৎকার বলেছেন উনি এই ধারাবাহিকতা। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে যে এটি আমাদের সাপ্তাহিক পরিবেশনা। আমেরিকা বাংলা প্রতি সপ্তাহে রবিবারে একই সময়, বাংলাদেশ সময়ে রাত 9টা এবং আমেরিকা সময়ে সকাল 11টা। আবারও বলছি, বাংলাদেশ সময়ে আমাদের রাত 9টা এবং নিউ ইয়র্ক সময় সকাল 11টায়। এটি সাপ্তাহিক পরিবেশনা, কবিতার আসর। এই কবিতার আসরে আমাদের দেশের এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আমরা কবি সাহিত্যিকদেরকে আমন্ত্রণ জানাই, অনুরোধ জানাই এই অনুষ্ঠানে আসার জন্য। এবং এটি সাপ্তাহিক পরিবেশনা চলতেই থাকবে, এটি আমাদের আশা করি। এবং আমাদের যারা দায়িত্বে আছেন জনাব সিদ্ধার্থ দে, এবং মূল যিনি দায়িত্বে আছেন, যিনি নির্বাহী পরিচালক জর্জিয়া আটলান্টা থেকে, উনিও দেখছেন আমাদের প্রোগ্রাম, জনাব নুরুল্লাহ সাইদ। আমি উনাকে অনুরোধ করব আপনার কথাটি আমি পৌঁছে দেব, এটি ধারাবাহিকতা যেন রক্ষা হয়, তাতে উপকৃত হবে আমার সাহিত্য শিল্প। চমৎকার বলেছেন। সুপ্রিয় শ্রোতা দর্শক, আমরা একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ ছিলেন আমাদের আমেরিকা বাংলা এই কবিতা আসরে। এই কবিতা আসরে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন কবি পলি শাহিনা, উপস্থিত ছিলেন কবি সাংবাদিক জনাব আনিস আহমেদ। অত্যন্ত ব্যস্ত মানুষ তারা। আমরা এত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের সময় দিয়েছেন। অনুষ্ঠানটি কালকে হওয়ার কথা ছিল, কিছু প্রয়োজনীয় অপরিহার্যতার কারণে আমরা আসতে পারি নাই। আমি ফোন করে আমি আনিস ভাইকে বলেছিলাম যে আমাদের একটু সমস্যা হয়ে গেছে। অসাধারণ, উনি বললেন কোনো অসুবিধা নাই, আগামীকাল হতে পারে। এই যে একটা 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 বলা, আমাদের প্রাণিত করা, কোনো সমস্যা নাই। কেন একবারও জিজ্ঞেস করলেন না যে কেন হলো না? কোনো সমস্যা নাই। আমরা কবি সাহিত্যিকরাই এমনই কথা বলতে পারে যে কোনো সমস্যা নাই, আগামীকাল হবে। পজিটিভ একটি কথা, সেই প্রেরণা নিয়ে আমরা এগিয়ে যাবে আমেরিকা বাংলা। সেই সঙ্গে আপনারা যারা আছেন দর্শক শ্রোতা, আপনারাই আমাদের মূল। আপনারা সাথে থাকবেন, আমেরিকা বাংলার সাথেই থাকবেন। দেখা হবে প্রতি রবিবার একই সময়। এবং আপনারা যারা সময় দিলেন আজকে, আপনাদের কাছে কৃতজ্ঞ আমেরিকা বাংলা।
সে যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, কল্যাণ হোক সকলে। শুভরাত্রি।